বাংলা নিউজগ্রাফের সকল দর্শকদের নমস্কার। অনেকদিন পর আমি আবার আপনাদের সামনে এসেছি। আজ কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো, কারণ আমার মন খুলে কথা বলার জায়গাই হচ্ছে আপনারা, আমার প্ল্যাটফর্ম আপনারা, যারা আমাকে এবং আমার বাংলা নিউজগ্রাফকে অনেক আশীর্বাদ দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন। আজ একটি ভিডিও ভাইরাল হয়েছে হুমায়ুন কবিরের। আমি এই ভিডিওটা একটু দেখিয়ে দেবো আপনাদেরকে। ভিডিওটা দেখানোর পর আমার বক্তব্যটা আবার রাখবো। तो यही बोलते हैं जितना जल्दी है 200 करोड़ दे दीजिए। मेरे को साथ दिल्ली हो कोई ऐसा कॉन्फिडेंशियली कोई ना ये सुरेंद्र अधिकारी को सब मैं टाइम से बात हो रहा है। मैं फर्स्ट टाइम सब सब मेरा है, तो आपको पूछ लेगी तो मालूम हो जाएगी। नहीं, हम बोला है कि ये जो फंड मतलब आपके पास आएगा तो ये फंड आपको थ्रू सुरेंद्र अधिकारी आपको लेना है या आप डायरेक्ट करना चाहिए। तो वो कॉन्फिडेंस सुरेंद्र अधिकारी मुझे बताया जो आपको दिल्ली लेके जाओगे, दिल्ली को जो बंगाल का जो इलेक्शन के जो मोहन यादव जी मुझे बताया जो पीएमओ के साथ वो डायरेक्ट रिलेशन में है। और हेमंत बिश्व शर्मा जी असम का चीफ मिनिस्टर भी उनको साथ है। वो पीएमओ जी मेरे को साथ रिलेशन रखने के लिए डायरेक्ट करा। तो वो भी बोला मैं दिल्ली में मध्य प्रदेश भवन में वो बुला लेंगी बात करने, लेकिन उनको साथ मेरा कोई पैसा के लिए बातचीत नहीं हुआ। वो यही बात बोला जो आपको मेरा। तो आप एक काम कीजिए, जहाँ पे भी आपको पैसे के लिए पूछा जाएगा यही अमाउंट ही बता दीजिए जी। वरना क्या होता है ना, मान लीजिए हम तो आपका तो हम लोग इमेज खराब तो जानते हैं, तो आप हर एक जगह में ना यही अमाउंट, तो हम इसको ही प्रपोजल में हम लोग रखेंगे, ठीक है। और है दादा यहाँ দর্শক বন্ধুরা, ভিডিওটা আপনারা দেখলেন। ভিডিওটা কিছুটা ক্লিপস আমি আপনাদেরকে দেখালাম, তুলে ধরলাম। বিষয়টা হচ্ছে যে এই ভিডিওর মধ্যে যে কথোপকথনগুলো চলছে একজন হিন্দি ভাষী মানুষের সাথে, এবং যেটুকুনি শোনা যাচ্ছে সেখানে দিল্লির কথা উঠে এসেছে, এবং দিল্লি থেকে কোথায় টাকা যাবে, কার অ্যাকাউন্টে যাবে, নাকি ডাইরেক্ট যাবে, এই ধরনের কিছু কথোপকথন উঠে এসছে। এবং একটি নামও সামনে এসছে, যেটা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী কে? বিজেপির বিরোধী দলনেতা। এবং তার সাথে হুমায়ুন কবিরের ফেস টাইমে কথা হয়, কথা হয়েছে, সেটা হুমায়ুন কবির নিজে মুখে তিনি বলছেন। এবং অনেক টাকা, প্রায় 100 কোটি টাকার উপরে একটা ডিলিংয়ের কথা চলছে। এবং এই হুমায়ুন কবির, যে নাকি বাবরি মসজিদ বানাবে বলে রীতিমতো যুদ্ধ ঘোষণা করে দিয়েছিলেন, এবং বাবরি মসজিদের জন্য তিনি মুসলমানদের নেতা ত্রাতা হয়ে দাঁড়িয়েছিলেন। এই বাবরি মসজিদ যদি না হয়, ওই কথোপকথনে, ভিডিওর কথোপকথনে চলছে যে বাবরি মসজিদ যদি না হয়, তাতে হুমায়ুন কবির নিজে বলছেন যে হুমায়ুন কবির বাবরি মসজিদের জন্য তিনি আল্লাহ থেকে শুরু করে কতজনকে ডেকে ফেললেন। তিনি রীতিমতন যুদ্ধ ঘোষণা করে ফেললেন হিন্দুদের বিরুদ্ধে, যে ওনার প্রাণ থাকতে উনি বাবরি মসজিদ করেই ছাড়বেন। সেই হুমায়ুন কবির নিজে মুখে বলছেন যে বাবরি মসজিদ না হলেও তাতে কিছু যায় আসে না, कुछ नहीं परवाह है, अगर होगा तो होगा, नहीं होगा तो कुछ नहीं जाता। কে বলছে না? সেই হুমায়ুন কবির। এবং আর একটা বিষয় উঠে এসছে, এই মুসলিমরা খুব ইউনাইটেড বলে। মুসলিমরা, আমরা জানি মুসলিমরা খুব ইউনাইটেড, তারা খুব, তাদের মধ্যে ইউনিটিটা খুব আছে। এবং ওই ইউনিটি থেকেই মুসলিমরাই কি মুসলিমদেরকে বোকা বানাচ্ছে? এখানেই প্রশ্ন। কারণ হুমায়ুন কবির নিজে বলছেন যে মুসলমানরা খুব বোকা হয়, তাদেরকে খুব সহজে বোকা বানানো যায়। আমি আবারও বলছি, মুসলিমরা খুব বোকা হয়, ওদের খুব সহজে বোকা বানানো যায়। কে বলছে? বাবা, মুসলিমদের মহানায়ক হুমায়ুন কবির বলছেন। তো ইতিমধ্যে এই ভিডিওটা ভাইরাল হওয়াতে, ভিডিওটা প্রকাশ্যে আসার পর হুমায়ুন কবির নিজে বলেছেন যে এটা নাকি ফেক ভিডিও, এআই ভিডিও, এটা তৃণমূল কংগ্রেসের বা আইপ্যাকের চক্রান্ত, তারা এআই ভিডিও করেছে, এর কোনো সত্যতা নেই। অবশ্যই এই ভিডিওটার সত্যতা আমরা কেউই যাচাই করিনি, কিন্তু বিষয় হচ্ছে ভিডিও সত্য হোক বা ভিডিও মিথ্যে, এই এআই প্রযুক্তি আসার পর মানুষ অকপটে বলে দেয় সবই নাকি এআই। ছবি হলেও এআই, ভিডিও হলেও এআই, মানে সবই এখন এআই চলছে। মানে এআই
আসার পর এআইও ঘাবড়ে যাচ্ছে, বাবারে বাবা আমি তো বুঝতেই পারিনি এআই আবিষ্কার হওয়ার পর আমাকে এইভাবে সবাই মিসইউজ করবে। তো এনিওয়ে আমি ওই প্রসঙ্গে যাব না। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও প্রেস করা হয়েছে, সেখানে ববি হাকিম তীব্র নিন্দা করেছেন, কারণ ববি হাকিমও মুসলিম সম্প্রদায় থেকে উঠে আসেন এবং তিনি বলেছেন এই হুমায়ুন কবির মুসলিমদেরকে বিক্রি করে দিচ্ছে দিল্লির কাছে। তো কোনটা ঠিক কোনটা ভুল সেই বিষয়ে যাব না। আপাতত যেটুকুনি ভিডিও সামনে এসছে সেই ভিডিওতে পরিষ্কার বোঝা যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে যে দিল্লির কোনো কারোর সাথে কোনো ডিল হয়েছে বা কোনো চুক্তি হয়েছে যেখানে এই ধরনের কথোপকথন যাচ্ছে এবং শুভেন্দু অধিকারীরও নাম এসছে। আপাতত বিজেপির বি টিম হ্যান ত্যান এই ধরনের কোনোটাই সত্যতা নেই। আবারও বলছি, আমরাও বাংলা নিউজ গ্রাফ এবং আমরা কেউই এর সত্যতা যাচাই করিনি। যে ভিডিওটা সামনে এসছে সেই ভিডিওর ওপরে বেস করে এই কথাগুলো। এখানে বিজেপি যুক্ত থাকতেও পারে, নাও থাকতে পারে। আবারও বলছি, সবটাই তদন্ত সাপেক্ষ। কিন্তু আপাত দৃষ্টিতে যেটা সামনে এসছে, যেটা শোনা যাচ্ছে, সেখানে যেন কোথাও মনে হচ্ছে যে শুভেন্দু অধিকারী বা বিজেপির কোথাও একটা যোগসূত্র আছে বা হুমায়ুন কবিরের সাথে যোগাযোগ আছে। এবার চলে আসবে আর একটা বিষয়ে। কিছু সময় আগে আর একটা ভিডিও ভাইরাল হয়েছিল। কার ভিডিও? না, আমাদের তৃণমূলের এক প্রথম সারির নেতার, যিনি কিনা জেলও খেটেছেন। কারণ তৃণমূলের তো বেশিরভাগই জেল খাটা, কে জেল খাটেনি তার একটা লিস্ট করতে হবে। কারণ সবাই ম্যাক্সিমামই জেল খেটে ফেলেছে। কারা কারা বাদ গেছে জেল খাটতে সেটার একটা লিস্ট বানাতে হবে। তো যেহেতু জেল খেটে ফেলেছেন তিনিও, তো তিনি কে? না, তিনি হচ্ছেন তৃণমূলের সব থেকে কালারফুল বয় এবং সবসময় যেখানেই যায় তিনি ও লাভলি বলেন, কারণ উনি সবসময় নিজেও লাভলি থাকেন এবং তৃণমূলকেও লাভলি করে রাখেন। তিনি হচ্ছেন মদন মিত্র। তো মদন মিত্র তিনিও একটি প্রথম সারির সংবাদ মাধ্যমকে বলেছিলেন যে আমি মন্ত্রী হতে চেয়েছিলাম, আমাকে 1 কোটি টাকা চেয়েছে, তো আমি 1 কোটি টাকা দিয়ে মন্ত্রী হই? আমি তো জানি যে আমি 1 কোটি টাকা দিয়ে মন্ত্রী হওয়ার পর আমি 2 কোটি কামিয়ে নেব। মানে তার মানে বুঝতে পারছেন তো যে 1 কোটি টাকা দিয়ে ইনভেস্ট করে মন্ত্রী হয়ে গেল, এবার মন্ত্রী হয়ে যাওয়ার পর 2 কোটি কামাবে। 2 কোটি কেন, মন্ত্রী হয়ে যাওয়ার পর 10 কোটিও কামাতে পারে, সেই স্কোপও আছে। এইসব চোর ডাকাত দুর্নীতিগ্রস্ত অশিক্ষিত নেতা মন্ত্রীদের হাতে, যাদের হাতে আমাদের রাজ্যের ভার গেছে, তারা 1 কোটি ইনভেস্ট করে মন্ত্রী হবে ঠিক কথাই, তারপরে 2 কোটি কেন, তারপরে 10 কোটি 20 কোটি 50 কোটিও কামিয়ে নিতে পারে, আরে 100 কোটি কামিয়ে নিতে পারে মানুষকে বোকা বানিয়ে। এবার আর একটা বিষয়ে যাই, মানে এখানেই তাহলে বোঝা যাচ্ছে যে রাজনীতিটা ব্যবসা আর নোংরা মতো এসে দাঁড়িয়েছে এ রাজ্যে। শুধুমাত্র ক্ষমতা, শুধুমাত্র দাম্ভিকতা, শুধুমাত্র ভোগ, শুধুমাত্র মন্ত্রিত্ব, এই পাওয়ার লোভে প্রত্যেকটা মানুষ উন্মাদ হয়ে গেছে। জাস্ট আমি এখানে তৃণমূল বিজেপি বলে কোনো মেনশন করছি না। আমি একটা সাধারণ মানুষ, শিক্ষিত মানুষ, আমার বাংলার মা বোন সবাই শিক্ষিত, সবাই সাধারণ মানুষ। একটা সাধারণ মানুষ হিসাবে আমি এটাই বলবো, দেশে বিজেপি আছে, গোটা দেশ চালাচ্ছে বিজেপি সরকার, আর বাংলা চালাচ্ছে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস। আমরা বলি আমাদের ভারতবর্ষ খুব গরিব দেশ, এখনো পর্যন্ত এই দেশে প্রচুর মানুষ খেতে পায় না, দুবেলা দুমুঠো ভালো করে ভাত খেতে পায় না, তারা অন্ন পায় না, মাথার উপরে ছাদ নেই, চাকরি শিক্ষা তো শেষই হয়ে গেছে, ওগুলো ধরছিই না। একটা মানুষকে বেঁচে থাকতে গেলে খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই 3টে জিনিস খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ভারতবর্ষে এখনো পর্যন্ত প্রচুর মানুষ আছে যারা দুবেলা দুমুঠো পেট ভরে ভাত খেতে পারে না, যাদের মাথার উপরে ছাদ নেই। আবাস যোজনা হয়, কিন্তু আবাস যোজনা কতটা যে হয় আর কতটা যে পকেটে যায় তার একটা লিস্ট বার করতে হবে। তো মাথার উপরে ছাদও পায় না, আর মানে বাসস্থান, আর বস্ত্র তো এই গোটা ভারতবর্ষের নেতা মন্ত্রীরা আছে, তারা মানুষের বস্ত্রটাকে হরণ করার জন্য বসে আছে। মানে ওরা একবার ক্ষমতায় আসবে আর 20 বছর ধরে পাওয়ারে থেকে বস্ত্র হরণ করবে,
ওই দ্রৌপদীর বস্ত্রহরণ দেখেছি আমরা, কিন্তু মুশকিল হচ্ছে দ্রৌপদীর সময় শ্রীকৃষ্ণ ছিলেন, ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন। তিনি তিনি হাত দিয়ে বস্ত্র বার করে দ্রৌপদীর লজ্জাটাকে ঢেকেছিল। কিন্তু আমাদের ভারতবাসী বা আমাদের রাজ্যবাসীর লজ্জা ঢাকার জায়গা নেই, কারণ আমাদের তো ওরকম শ্রীকৃষ্ণ নেই, ভগবান শ্রীকৃষ্ণ নেই, রাধারানী নেই যে আমাদের ওইভাবে রক্ষা করে বস্ত্র দিয়ে আমাদের সবকিছু ঢেকে দেবে। আমাদের বিবস্ত্র করছে এই নেতারা। প্রত্যেকটা বাংলার কেন আপামোর ভারতবর্ষের মানুষদের বোকা বানিয়ে বিবস্ত্র করছে এই নেতা মন্ত্রীরা। আমাদের ভারতবর্ষ গরিব দেশ, পিছিয়ে পড়া দেশ, এখনো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি নয়, আমেরিকা হতে পারেনি। কি করে পারবে? যে দেশে হাজার হাজার নেতা মন্ত্রীরা কোটি 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 টাকা আত্মসাৎ করে বসে থাকে, সেই দেশ কি করে এগোতে পারে? যে দেশের রক্ষকরাই চুরি করে ভক্ষক হয়ে যায়, সেই দেশ কি করে উন্নতির শিখরে পৌঁছতে পারে? আমি একজন সাধারণ মানুষ হয়ে বাংলার মানুষকে বলছি, এই গোটা ভারতবর্ষে যত নেতা মন্ত্রী আছে, কোনো বিজেপি তৃণমূল নয়। আমি বিজেপি তৃণমূল হয়ে কারোর পক্ষপাতিত্ব হতেও চাই না, হয়ে কথাও বলতে চাই না। আমি একটা ওভারঅল কথা বলছি একটা সাধারণ নাগরিক হয়ে। গোটা ভারতবর্ষে যত নেতা মন্ত্রী আছে, সেটা রুলিং পার্টি হোক, সেটা বিরোধী পার্টি হোক, যত আছে সবার বাড়িতে যদি রেড করা হয় বা সবার যা সম্পত্তি টাকা আছে সেটা যদি একটা জায়গায় এনে একটা ফান্ড করে একটা জায়গায় জমা করা হয় না, আর একটা গোটা নতুন ভারতবর্ষ তৈরি হয়ে যাবে, একটা নতুন দেশ তৈরি করতে পারবে। এত এত চুরি করে রেখেছে এরা, এত সম্পত্তি সাধারণ মানুষের থেকে চুষে চুষে খেয়ে নিয়েছে। কে দেখবে এগুলো? কে বিচার করবে? বারবার ভোট হবে, বারবার চোরগুলো আসবে, বারবার ভোট হবে, বারবার চোরগুলো আসবে। তাহলে মদন মিত্র প্রমাণ করে দিল, হুমায়ুন কবির প্রমাণ করে দিল যে রাজনীতিটা টাকা দিয়ে হয়, মন্ত্রিত্ব টাকা দিয়ে হয়, এমপি টিকিট টাকা দিয়ে হয়, এমএলএ টিকিট টাকা দিয়ে হয়, যোগ্যতা দিয়ে হয় না, সততা দিয়ে হয় না। আমি মদন মিত্রের ক্লিপিংসটাও দেখাবো, শেষে দেখাবো। এই তো আমাদের পরিস্থিতি। এর পরেও সত্যি ভারতবর্ষ কি এগোচ্ছে? যে দেশে এত কোটি 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 পাওয়ারে বসে থাকা লোকেরা চোর হয়, দুর্নীতিগ্রস্ত হয়, দলবৎ নির্বিশেষে প্রত্যেকটা দলে নিজেদের সম্পত্তি, কারুর 10টা বাংলো, কারুর 50টা বাংলো, কারুর এত কোটি টাকার ব্যাংক ব্যালেন্স। কিসের জন্য? কাদের মেরে? আর যাদের মেরে যারা সত্তায় আনছে সেই সাধারণ মানুষ, সাধারণ পাবলিক দুবেলা ভাতের জন্য দৌড়ে দৌড়ে ঘোরে, দুটো চাকরির জন্য দৌড়ে দৌড়ে ঘোরে, একটু ভালো শিক্ষার জন্য হাত পেতে থাকে, একটু ভালো স্বাস্থ্য পরিষেবা চিকিৎসার জন্য চিকিৎসা না হয়ে প্রাণ দেয়। এই হচ্ছে আমাদের দেশের পরিস্থিতি। আর রাজ্যটা তো আমি ধরলামই না, রাজ্য রসাতলে, পশ্চিমবাংলার রসাতলে, 15 বছরে একদম রসাতলে। কারণ এই মদন মিত্র, জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ চট্টোপাধ্যায়, এদের হাতে মন্ত্রিত্বের ভার আছে, মানে এদের হাতে রাজ্যের ভার, সঙ্গে আবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি হবে? সেই রাজ্য কি হতে পারে? সুতরাং দর্শক বন্ধুরা, সবকিছু পাল্টানো দরকার। শুধুমাত্র যে কোন দল ভালো কোন দল খারাপ, সত্যি আজকে ভাবার দরকার। আদপে কি আমাদের ভারতবর্ষে কোনো রাজনৈতিক দল ভালো? একটু ভাববেন, ভালো কি? এবার বলবেন তাহলে কাকে ভোট দেব? সবাই তো এক, সবাই তো চোর, সবাই তো দুর্নীতিগ্রস্ত। সত্যি তাই, কাকে দেব ভোট? আজকে একটা দেশের বা একটা রাজ্যের লজ্জা হওয়া উচিত যে মানুষ কাকে ভোট দেবে, কাকে বিশ্বাস করবে। কংগ্রেস, সিপিএম, বিজেপি, তৃণমূল, কাকে?
কোন নেতাকে? শুধু দুর্নীতি 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 আর দুর্নীতি। এই দেশ, এই সোনার বাংলা, সোনার ভারতবর্ষ স্বাধীন, কত কষ্ট করে স্বাধীনতা এসেছিল, আজ এতগুলো বছর পরও কোন জায়গায় এসে দাঁড়িয়ে আছে আমাদের ভারতবর্ষ, আমাদের গর্বের ভারতবর্ষ? কোন নেতাদের হাতে, কোন মন্ত্রীদের হাতে, কাদের হাতে এই গোটা রাজ্যের, গোটা দেশের ভার দেওয়া হয়েছে? সত্যি দুর্ভাগ্যজনক। এটা পশ্চিমবাংলা, ভারতবর্ষের জন্য সত্যি দুর্ভাগ্যজনক। হুমায়ুন কবির, মদন মিত্র, শুভেন্দু অধিকারী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, হোয়াট আ কম্বিনেশন! কি চলছে এই রাজ্যে? এই রাজ্যে চলছেটা কি? কারা কারা মানুষকে রক্ষা করবে? কারা কারা? হুমায়ুন কবির, শুভেন্দু অধিকারী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র। কে? সাধারণ মানুষ জানে এরা কেউই যোগ্য নয়। সাধারণ মানুষ জানে এরা কেউই যোগ্য নয়, সবাই দুর্নীতিগ্রস্ত। কিন্তু মানুষ বলতে পারছে না, কারণ মানুষের কাছে এই সব মুখগুলো ছাড়া আর কোনো স্বচ্ছ শিক্ষিত ভালো মুখ, ভালো দল নেই। তাই মানুষ না চাইতেও শুধুমাত্র গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য বাধ্য হয়ে সমস্ত এই চোর মুখগুলোকে, খারাপ মুখগুলোকে বারংবার বাধ্য হয়ে ভোট দিচ্ছে, জেনে বুঝে ভোট দিচ্ছে, আর এদের ক্ষমতায় আনছে। দর্শক বন্ধুরা, 2026-এর নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন। সকল মানুষ খুব ঠান্ডা মাথায় ভেবে, জানি না বিজেপির ওপরেও কতটা ভরসা করা যায়, তৃণমূলের ওপর তো ভরসা নেই। তৃণমূলের মতন এতটা কদর্য কোনো পলিটিক্যাল দল হতে পারে সেটাও ইতিহাসের খাতায় লেখা থাকবে। বিজেপি অনেক কথা বলছে, জানি না বিজেপির ওপরে কতটা মানুষ, বাংলার মানুষ ভরসা করতে পারে বা ভরসা করবে। তাও নেই মামার থেকে কানা মামা ভালো। ওই কয়লা চুরি, গরু চুরি, সব কিছুর থেকে যদি কিছুটা ভালো হয়, সেই আশাতে হয়তো বিজেপিকে ভরসা করছে মানুষ, বা করতে পারে, বা আমরাও হয়তো কিছু কিছু ভরসা করছি। জানি না বিজেপি কতটা সেই ভরসার জায়গা রাখবে। তবে এবারের নির্বাচন অনেক ভেবে চিন্তে দেওয়া উচিত। কিন্তু এটাও আবার ঠিক যে আমাদের পশ্চিমবাংলায় এমন কোনো দল নেই যে দলকে 100 ভাগের মধ্যে 100 ভাগ চোখ বন্ধ করে বিশ্বাস করে ভোটটা দেওয়া যায়। দর্শক বন্ধুরা, মদন মিত্রের ভিডিও দেখাবো, হুমায়ুন কবিরের ভিডিও দেখাবো। এই হচ্ছে আমাদের বাংলা, এই হচ্ছে আমাদের বাংলার নেতারা, এই হচ্ছে আমাদের বাংলার মন্ত্রীরা, আর এই হচ্ছে আমাদের বাংলার, পশ্চিমবাংলার পলিটিক্যাল পরিবেশ। নমস্কার। আমি বললাম, ভাই আমার একটা মন্ত্রী করে দে। না ভাই, মন্ত্রী হতে গেলে, একটা ভালো মন্ত্রী হতে গেলে 10 কোটি লাগবে। আমি 10 কোটি দিয়ে দিলাম। মন্ত্রী হলো কি হলো না পরের কথা। আর যদি হয়ে গেলাম তাহলে 10 কোটি থেকে 20 কোটি বানালাম, আর যদি না হলাম 10 কোটি চলে গেল। তৃণমূলের টাকা ছাড়া কোনো কাজ হয় না। বিরোধীরা দীর্ঘদিন ধরে বারবার এই অভিযোগ করে আসছে, কিন্তু এবার খোদ মদন মিত্র যা বললেন তা বিস্ফোরক। দলের মধ্যে একটা ব্যাপক মানি ট্রানজাকশন হচ্ছে। আমি মদন মিত্র একটা এমএলএ ছিলাম, আমার কোনো ক্ষমতাই ছিল না। রাতারাতি আমি এখন 100 কোটি টাকার মালিক হয়ে গেছি। তা এখন আমার পদ চাই। তা আমি বললাম, ভাই আমার একটা মন্ত্রী করে দে। না ভাই, মন্ত্রী হতে গেলে, একটা ভালো মন্ত্রী হতে গেলে 10 কোটি লাগবে। আমি 10 কোটি দিয়ে দিলাম। মন্ত্রী হলো কি হলো না পরের কথা। আর যদি হয়ে গেলাম তাহলে 10 কোটি থেকে 20 কোটি বানালাম, আর যদি না হলাম 10 কোটি চলে গেল। এটা এফআইআর করা যাবে না, কারণ এর কোনো ডকুমেন্ট নেই। শুধুই মন্ত্রী পদের জন্য নয়, তৃণমূলের সাংগঠনিক পদের নেপথ্যেও সেই টাকার খেলাই চলছে বলে অকপটে জানিয়েছেন মদন মিত্র। একেবারে নিচের তলার পদ, ব্লকের পদ, সমিতির পদ,
পঞ্চায়েতের পদ, জেলা পরিষদের পদ, জেলা তৃণমূল ছাত্র পরিষদ, জেলা তৃণমূল যুব কংগ্রেসের পদ, এক একটা সেলের, ধরুন ডালহাউসি এরিয়া অমুক সেল, নাম বলছি না, তার প্রেসিডেন্ট হওয়ার জন্য 10 লাখ চাইছে। হ্যাঁ, তার কারণ উঠে যাচ্ছে তো গুড ইনভেস্টমেন্ট তো। সম্প্রতি এবিপি আনন্দে তৃণমূলের মন্ত্রীদের একাংশের আচরণ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার থেকে বহু ধাপ এগিয়ে গেলেন মদন মিত্র। কিন্তু এমন মন্ত্রী আছেন যারা মানে ও মন্ত্রী মশাই, ষড়যন্ত্রী মশাই, মানে ভালোই আছে, বেশ দুধে ভাতে ঠিক টাইমে এসে নামছে, চকচকে জুতো পরে ভালো আছেন। এইটুকুন আমি বুঝে গেছি এতদিন রাজনীতি করার পর, সব বাবা মায়েরাই ধৃতরাষ্ট্রগন্ধারী। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। তৃণমূলের শীর্ষ মহলে ক্ষমতার হ্রাস নিয়ে টানাপোড়েনের জল্পনার মধ্যেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী মদন মিত্র। পার্টির লোকেরা বলছে, বাইরের লোকেরা বলছে, তুমি কি অভিষেকের, তুমি কি মমতা? অভিষেক অনেক বয়সে ছোট, পার্টির জেনারেল সেক্রেটারি হয়েছে, মাঝে মাঝে ওর দেখি, আমি টুইট দেখি, দেখতে পাই টুইট করে। তারপর তো অসুস্থ, তো মানে বিদেশেই ছিল অনেকদিন, সেই হিসেবে রোডে নেবে কতখানি কি করতে পারবে। কেউ কেউ মাঝে মাঝে ফোন করে বলে, আমরা অভিষেক ব্যানার্জির অফিস থেকে বলছি এইটা করতে হবে। রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়। যুব কংগ্রেসে থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মদন মিত্র, সেই তিনি তৃণমূলের অন্দরের গল্প যেভাবে বাইরে আনলেন তা রাজনৈতিক মহলে ঝড় তোলার জন্য যথেষ্ট। কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ।